নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্স ম্যাচ নিয়ে। কলকাতা নাইট রাইডার্সের আসল সমস্যাটা কোথায়, কেন কেকেআর ম্যাচ হারছে, আমরা সেই নিয়ে কথা বলবো। এবং তারই সঙ্গে গুজরাট টাইটান্স ম্যাচে আমরা কেকেআরের প্লেইং ইলেভেনে কি পরিবর্তন দেখতে পেতে পারি সেই নিয়ে কথা বলবো। আন্দ্রে রাসেলকে কি বাদ দেওয়ার সময় এসেছে সেই নিয়ে অনেক ফ্যান প্রশ্ন করছে, সেটাও আমরা আলোচনা করবো। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। বাকি পাঞ্জাব কিংস কিন্তু ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ জিতলো। প্রথমে কেকেআরকে 95 অল আউট করার পর 14 ওভারের একটা বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তারা কিন্তু আরসিবিকেও 95 রানে আটকে দিয়েছিল। অল আউট করে দিতে পারতো, বাট সেখানেই কিন্তু আসে টিম ডেভিড। অ্যাকচুয়ালি আরসিবির জন্য খুব খারাপ হতে পারতো। 60-65 মধ্যে আরসিবি অল আউট হয়ে যেতে পারতো, একটা সময় 49-এর রেকর্ড ভেঙে যেতে পারতো, সেটাও মনে হচ্ছিল। বাট টিম ডেভিড যে ইনিংসটা খেলে ওই জায়গাতে এসে 50 করে এবং টেল এন্ডারদের সাথে ব্যাট করে, ব্রিলিয়ান্ট ইনিংস ছিল। ওই ইনিংসটা আরসিবিকে ম্যাচে ফেরায়। বাকি কিন্তু মার্কো জেনসেন, ইউজি চাহালরা কেকেআর ম্যাচের পর এই ম্যাচেও ভালো বোলিং করে। এবং উল্টো দিকে কিন্তু এই রানটা চেস করা খুব একটা বড় কঠিন ব্যাপার তো পাঞ্জাবের জন্য ছিল না। বাট সেখানে কিন্তু জস হ্যাজলউডের মতো প্লেয়ার মাঝখানে ভালো বল করে আরসিবিকে ম্যাচে ফেরায়। সুয়াস শর্মাও ভালো বল করছিল, বাট সেখানে লাস্টের দিকে নেহাল অধেরা কিন্তু সুয়াসকে প্রচুর মারে এবং ম্যাচ ফিনিশ করে দেয়। এবং সেখানে দাঁড়িয়ে আমি এটাই ভাবছি যে এই নেহাল অধেরা, আশুতোষ শর্মার মতো প্লেয়ারগুলো 4 কোটির কাছাকাছি অ্যামাউন্টে বিক্রি হয়েছে। আগে ম্যাচ উইনিং ইনিংস খেলার পরেও, আগেও তো আইপিএলে এরা ভালো করেছে, কিন্তু সেখানে কিছু কিছু টিম তারা এক একটা প্লেয়ারকে এত টাকা দিয়েছে, আবার এই টাইপের প্লেয়ারগুলোর জন্য বিডি করেনি, এত ইজিলি পাঞ্জাবের মতো টিম পেয়ে গিয়েছে। পাঞ্জাব দিল্লির মতো টিম কিন্তু এই কারণেই এত শক্তিশালী হয়ে গিয়েছে মেগা অকশনের পর। বাকি যদি আমরা কথা বলি কেকেআর বনাম গুজরাট টাইটান্স ম্যাচ নিয়ে, সেখানে দাঁড়িয়ে দুটো ব্যাপার। একটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের মেন সমস্যা কি, আর একটা হচ্ছে যে গুজরাট টাইটান্স ম্যাচের আগে কেকেআরের প্লেইং ইলেভেন কি হতে পারে, রাসেলের ভবিষ্যৎ কি। তবে এই বিষয় নিয়ে কথা বলার আগে আর একটা আপডেট তোমাদেরকে দিয়ে রাখি, যে কালকে শুক্রবার দিন কিন্তু রাত্রিবেলায় একটা মিটিং হয়েছে, যে মিটিংয়ে মেনলি কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, ডোয়েন ব্রাভো এবং অজিঙ্কে রাহানে ছিল, এবং ব্যাটসম্যানদের নিয়ে কিন্তু সেই মিটিংটা হয়েছে। সেখানে ভেঙ্কটেশ আয়ারের মতো প্লেয়ারকে জিজ্ঞেস করা হয়েছে তার প্রবলেমটা কি। বাকি ব্যাটসম্যানদের সঙ্গেও কথাবার্তা বলা হয়েছে, সুনীল নারায়ণও সেই মিটিংয়ে ছিল। তো সেখানে কিন্তু একটা রীতিমতো সিরিয়াস ডিসকাশন কেকেআরের ব্যাটিং নিয়ে কালকে হয়েছে, প্লাস পিচ নিয়ে আমরা কি এক্সপেক্ট করতে পারি সেটাও তোমাদেরকে জানাবো ভিডিওর পরবর্তী অংশে। তো যদি আমরা শুরুটা করি রাসেলকে দিয়ে, আন্দ্রে রাসেলের জায়গায় রবমান পাওয়েল এবার কি আনার সময় হয়েছে। দেখো, এবার আমাদের দেখতে হবে রাসেল রিসেন্টলি ব্যাট হাতে কি করেছে, এবং রিসেন্টলি যদি ব্যাট হাতে আমরা রাসেলের পারফরমেন্স দেখি, সেখানে কনসিস্টেন্সির অভাব আছে। হয়তো মাঝে সাঝে একটা দুটো ভালো ইনিংস এসেছে, বাট রেগুলারলি সেটা আসেনি। রিসেন্টলি রাসেল কিভাবে দলকে ম্যাচ জিতিয়েছে, সেটা ওয়েস্ট ইন্ডিজ হোক বা লাস্ট ইয়ার কেকেআর হয়ে রাসেলের সব থেকে বেশি ইম্প্যাক্টের কথা বলো, সেটা এসেছে বল হাতে। তো গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তোলাটা কিন্তু রাসেলের অভ্যাসে পরিণত হয়েছে, এবং রাসেল বল হাতে রিসেন্টলি যথেষ্ট ভালো বোলিং করছে, কিন্তু ব্যাট হাতে তার সেই কনসিস্টেন্সি চলে গিয়েছে। সেখানে যদি রাসেল টিমে খেলে, রাসেলের অ্যাজ এ অলরাউন্ডার খেলা উচিত, রাসেলকে দিয়ে বল করানো উচিত। আর যদি টিম ম্যানেজমেন্টের ভাবনা চিন্তা এটা থাকে যে রাসেলকে দিয়ে আমরা বল করাবো না, দরকারে 1 ওভার বল করাবো, শুধুমাত্র অ্যাজ এ ব্যাটসম্যানই ইউজ করবো, তাহলে ভাই রাসেলের থেকে রবমান পাওয়েল ভালো চয়েস। অ্যাজ এ ব্যাটসম্যান রবমান পাওয়েল বেশি ইম্প্যাক্ট দেওয়ার ক্ষমতা রাখে। বন্ধুরা, ভিডিওতে ওখানে রেখে তোমাদের জানাবো বুম ইলেভেন সম্বন্ধে, যেটা কিন্তু একটা নতুন ফ্যান্টাসি অ্যাপ। এখানে কম্পিটিশন অনেক কম, এবং যেহেতু পুরোনো যেগুলো বড় ফ্যান্টাসি অ্যাপ সেখানে সবাই অনেক রিসার্চ করে দল বানায়, সেখানে কিন্তু জেতার চান্সটা কমে যায়। বাট এই অ্যাপে কিন্তু অনেক নতুন নতুন ইউজার্স আছে, এবং তোমরা যদি এখানে দল বানাও, এখানে কিন্তু জেতার চান্স অনেক বেশি থাকবে। তবে নতুন অ্যাপ হলেও কিন্তু এই অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ইউজি চাহাল এবং তার সঙ্গে ববি দেওয়াল, ফলে এটা কিন্তু অনেক বড় একটা অ্যাপ। এবং এখানে কিন্তু আমার প্রোমো কোড দিয়ে তোমরা যখনই রেজিস্টার করবে 300 করে কিন্তু বোনাস পাবে, যেই বোনাসটা কিন্তু তোমরা ইউজও করতে পারবে। রোজ কিন্তু এখানে 50,000 এর ফ্রি গিভঅ্যাওয়ে চলে, যেখানে কিন্তু তোমরা অংশগ্রহণ করে লাক টেস্ট করে ফ্রিতে গিভঅ্যাওয়ে জিততে পারবে। তার পাশাপাশি কিন্তু সবথেকে ভালো ব্যাপার যে এই অ্যাপে মেগা কন্টেস্ট চলে 3 কোটি টাকার, এবং সেই মেগা কন্টেস্টে যখনই তোমরা দল বানাবে, যখন মাল্টিপল দল বানাবে, তখন কিন্তু বেশ কিছু দল তোমরা একদম ফ্রিতে বানাতে পারবে। যেমন 19টা দল বানানোর পর 20 নম্বর দলটা ফ্রি, 39টা দল বানালে 40 নম্বর দলটা ফ্রি। বাকি এখানে কিন্তু রোজ রোজ ডিপোজিট অফার চলে, ডিপোজিটে কিন্তু রোজই কিছু ক্যাশব্যাক পেতে পারো, এবং তারই সঙ্গে এখানে টিডিএস এবং জিএসটি কাটে না, ফলে যেটা জিতবে সেটা পুরোটাই তোমাদের ব্যাংকে পেয়ে যাবে। 24/7 সবসময় কাস্টমার সার্ভিস পাবে, ইনস্ট্যান্টলি টাকা নিজেদের ব্যাংকে উইথড্র করতে পারবে। এবং তারই সঙ্গে কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, খেলা শুরু হয়ে যাবে 2 মিনিট সময় পর্যন্ত তোমরা কিন্তু এখানে তোমাদের প্লেইং ইলেভেন বা যে ফ্যান্টাসি টিম বানাবে সেটা কিন্তু এডিট করতে পারবে। কোনো একজন ওপেনারকে রাখলে সে প্রথম বলেই আউট হয়ে গেল, তোমরা কিন্তু ইনস্ট্যান্টলি গিয়ে তাকে বাদ দিয়ে অন্য প্লেয়ার নিয়ে নিতে পারো।
আর ক্রিকেট ছাড়াও এখানে ফুটবল কবাডির মতো গেমও পেয়ে যাবে, মানে দারুণ একটা অ্যাপ, সব রকম তোমরা গেম পেয়ে যাবে। লোয়েস্ট কম্পিটিশন নতুন অ্যাপ বলে জেতার চান্স অনেক বেশি পাবে। তো নিচের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে লিঙ্ক পাবে, সেই লিঙ্ক থেকে গিয়ে ডাউনলোড করে আর কি রেজিস্টার করো, তাহলে কিন্তু 300 বোনাসটাও পাবে এবং ফ্রিতে গিভঅ্যাওয়ে জয়েন করে কিছু জেতারও সুযোগ পাবে। তো অবশ্যই একবার ট্রাই করে দেখো। এবার আমার মনে হয় রাসেলকে খেলানো উচিত। এনরিক নরকিয়া আগের দিন খারাপ কিছু করেনি, বাট এই টিমটাই ব্যালেন্স দরকার, এই টিমের ব্যাটিং যেটা করছে তার জন্য ব্যালেন্স দরকার, এবং আমার মনে হয় সেই কারণে রাসেলকে অ্যাজ এ থার্ড সিমার ইউজ করা উচিত। মানে এনরিক নরকিয়াকে দিয়ে আগের দিন যেরকম বোলিং করাচ্ছিল ওই বোলিংটা রাসেলকে দিয়ে করাতে হবে, এবং তার পাশাপাশি রাসেল মানে অ্যাজ এ ব্যাটসম্যান আছে মানে একটা অপোনেন্টের মনে ভয় থাকে, এবং তারই সঙ্গে মঈন আলীকে কেকেআর এবার বাকি সবগুলো ম্যাচে খেলানো উচিত, কারণ এবার সব জায়গাতেই পিচ একটু একটু স্লো হচ্ছে। আর মঈন আলী থাকা মানে তোমার কাছে 4টে প্রপার বোলিং অপশন থাকছে, সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, হর্ষিত রানা, সেই 4 জন তোমাকে 15 থেকে 16 ওভারের বোলিং দেবে, বাকিটা রাসেল আর মঈন আলী মিলে করে দেবে। কোথাও স্পিন পিচ হলে, স্লো পিচ হলে মঈন তো ইজিলি তোমাকে 4টে ওভার দিয়ে দেবে, নয়তো রাসেলকে ইউজ করো। এইভাবে কিন্তু কেকেআরকে ব্যালেন্স করতে হবে, ফলে ব্যাটিংটাও লম্বা থাকবে এবং টিমে ব্যালেন্স বেশি থাকবে। সেই কারণে নরকিয়াকে আপাতত এই টিমে ফিট করা মুশকিল হচ্ছে, নরকিয়া খারাপ কিছু না করলেও। রাসেল আর মঈন আলী মিলে ব্যালেন্সটা বেশি দিচ্ছে। তোমার 9 অবধি ব্যাটিং থাকবে, আমি আর হর্ষিতকে বলছি না যে ব্যাট করতে পারে অলরাউন্ডার, কারণ যথেষ্ট হতাশ করেছে ব্যাট হাতে। তো সেখানে মঈন আলী থাকা মানে 9 অবধি ব্যাটিং, প্লাস তোমার কাছে 20 ওভারের জন্য 6টা বোলিং অপশানও থাকছে, 3টে স্পিন, 3টে পেস, বেশি ব্যালেন্স। এবং রাসেলের বোলিংটাকে ইউজ করে, নয়তো খেলানোর মানে হচ্ছে না। যদি নরকিয়াকে খেলাতে হয় তাহলে রবমান পাওয়েলকে নিয়ে আসো। আর তারই সঙ্গে রাসেলকে একটু ট্রাস্ট করতে হবে অ্যাজ এ ব্যাটসম্যান, কারণ দেখো পরের দিকে খেলিয়েও এমনি বিশাল কিছু লাভ হচ্ছে না, কিন্তু রাসেলকে মেনলি ব্যাট করতে আগে পাঠায় না। যে রিসেন্টলি রাসেল লেগ স্পিনের এগেনস্টে স্ট্রাগল করেছে, রাসেল স্পিনের এগেনস্টে আউট হয়েছে, তবে আগের দিন যখন চাহালের সামনে কেকেআরের ব্যাটসম্যানরা নাচতে শুরু করেছে সেই সময় দাঁড়িয়েও কিন্তু রাসেল চাহালকে 2-6 একটা 4 মেরে কিছুটা ম্যাচের মধ্যে আর কি উত্তেজনা এনেছিল। তো আই থিঙ্ক রাসেলের এটাই বেস্ট ইউজ হতে পারে তাকে খেলালে। বাকি কেকেআরের মেন প্রবলেমটা কি, কেন কলকাতা নাইট রাইডার্স 4টে ম্যাচ হেরেছে? দেখো কেকেআরের বোলিং যথেষ্ট ভালো করেছে, সব ম্যাচগুলোতেই ভালো করেছে। এবার সেখানে দাঁড়িয়ে লখনৌ ম্যাচটার কথা বলতে পারো, যেখানে বেশি রান খেয়েছিল, বাট ওই পিচটাই এমন ছিল 220-25 রানের পিচ। সেখানে বোলিং কেকেআরের সমস্যা নয়, কেকেআরের সমস্যা হচ্ছে কেকেআরের ব্যাটিং, পার্টিকুলারলি কেকেআরের মিডিল অর্ডার। হ্যাঁ, ওপেনার হিসেবে অবভিয়াসলি তোমার কুইন্টন ডিকক সেই তোমাকে কনসিস্টেন্সি দিতে পারেনি, সেটা একটা বড় সমস্যা। তবে তার থেকেও বড় সমস্যা রয়ে গিয়েছে কেকেআরের মিডিল অর্ডার এবং লোয়ার মিডিল অর্ডারে। আমরা যদি কেকেআর যে ম্যাচগুলো হেরেছে বা ওভারঅল যদি এখন অব্দি কেকেআরের 7টা ম্যাচের দিকে তাকাই, প্রথম ম্যাচটা আরসিবির এগেনস্টে কেকেআরের টপ অর্ডার কিন্তু ভালো শুরু দিয়েছিল, অলমোস্ট 10 ওভারে আই থিঙ্ক কেকেআর 100-র কাছাকাছি রানে পৌঁছে গিয়েছিল, 100 করেও ফেলেছিল বোধহয়। দেন পরের 10 ওভারে কিন্তু কেকেআর 70-72 রান করে। কেন করে? কারণ মিডিল ওভারে স্পিন কিন্তু কেকেআরের মিডিল অর্ডারের ব্যাটসম্যানেরা খেলতে পারেনি। ক্রুনাল পান্ডিয়া ওখানে ডমিনেট করে চলে যায়, সুয়াসো একটা উইকেট নিয়ে যায়, 4টে উইকেট স্পিনাররা নেয় মিডিল ওভারে। পরের ম্যাচ কুইন্টন ডিকক কি ম্যাচ জিতিয়ে দেয়, আর কি মিডিল অর্ডারের আসার দরকার পড়েনি। থার্ড ম্যাচ মুম্বাইয়ের এগেনস্টে আবারও কেকেআরের টপ অর্ডার মিডিল অর্ডার সবাই ফেল করে, ওই ম্যাচে তো শুধু স্পিন নয় স্পেসের সামনেও কেকেআর ব্যাটসম্যানরা খেলতে পারেনি। ফোর্থ ম্যাচ কেকেআর খেলেছে হায়দ্রাবাদের এগেনস্টে, কেকেআর জিতেছে, 200 রানও করেছে ফার্স্টে ব্যাট করতে গিয়ে। তবে ওই ম্যাচেও কলকাতা কিন্তু স্পিনের সামনে স্ট্রাগল করেছে, যখন স্পিনার বল করছিল ভেঙ্কটেশের মতো প্লেয়ারকে আমরা সমস্যায় দেখেছি, এবং জিসান আনসারি আর কামিন্দো মেন্ডিস মিলে 4 ওভারে 29 রান দিয়ে 2টো উইকেট নিয়ে গিয়েছে। ভাগ্য ভালো যে প্যাট কামিন্স আর স্পিনারদের দিয়ে বল করায়নি, ফাস্ট বোলারদের এনেছে, যেটা কেকেআর ব্যাটসম্যানদের সুবিধা করে দিয়েছিল, বাট স্পিনার এগেনস্টে কিন্তু ওই ম্যাচেও কেকেআর স্ট্রাগল করেছে। 5 নম্বর ম্যাচ লখনৌয়ের কাছে হেরেছে, সেই ম্যাচেও কলকাতা নাইট রাইডার্স পুরো একদম শুরু থেকে ম্যাচে এগিয়ে ছিল, বাট মিডিল ওভারে কিছুটা স্পিনারদের এগেনস্টেই কিন্তু কেকেআর ম্যাচের খেই হারায়। একটা রবি বিষ্ণুর ওভারে মাত্র 4 রান আসে, দিগ্বেশ রাঠিকে সেভাবে মারতে পারে না, শুধু সুইপ মারার চেষ্টা করেছিল, সেখান থেকে কেকেআর ম্যাচটা হারে। এবং দেন 6 নম্বর ম্যাচ চেন্নাইয়ের এগেনস্টে আবার মিডল অর্ডারের ব্যাটিংয়ের দরকার পড়েনি। 7 নম্বর ম্যাচে কিন্তু আবারও আমরা দেখেছি কিভাবে স্পিনের সামনে, চাহালের সামনে কেকেআরের ব্যাটিং ধসে গিয়েছে। ফলে মেন প্রবলেম কেকেআর ব্যাটিংয়ে আছে হচ্ছে কেকেআরের ব্যাটসম্যানেরা স্পিন খেলতে পারছে না। ভেঙ্কটেশ আয়ারের মতো প্লেয়ার মিডল অর্ডারে স্পিনারদের এগেনস্টে স্ট্রাগল করছে। এবার এখানে সলিউশন কি হতে পারে? ইন্ডিয়ান প্লেয়ারদের কথা বললে তোমার কাছে মনীষ পান্ডে আছে, যে স্পিন ভালো খেলে, বাট আমার মনে হয় না এই ম্যানেজমেন্ট মনীষ পান্ডেকে আনার কথা ভাববে। ডিকক ফেল করেছে, সেই জায়গাতে হয়তো গুরবাসকে আনার কথা ভাববে।
এবং আমার মনে হয় গুরবাজকে মিডিল অর্ডারে ইউজ করা উচিত। জানি না কেকেআর ম্যানেজমেন্ট এটা করবে কিনা, বাট গুরবাজের স্পিনার এগেনস্টের টেকনিক ভালো, এবং যেহেতু গুজরাট ম্যাচে উল্টো দিকে রশিদ খান থাকবে, রশিদ খানের এগেনস্টে কিন্তু 2023-এর আইপিএলে গুরবাজ এই ইডেনে 11টা বল খেলেছিল, 30 রান করেছিল। মানে তার এগেনস্টে গুরবাজ ভালো খেলে, এবং আফগানিস্তানের প্লেয়ার স্পিনারদের এগেনস্টে সে ভালো খেলবে, এটা নর্মাল ব্যাপার। কিন্তু গুরবাজকে দিয়ে ওপেন করালে আমার ওটাই সমস্যার জায়গা লাগছে, যে ওপেনিংয়ের থেকেও মেন সমস্যা মিডিল অর্ডারে স্পিন না খেলতে পারা। সেটা হয়তো গুরবাজ বাকিদের থেকে ভালো করতে পারবে। ভেঙ্কটেশ আয়ারের মতো প্লেয়ারকে উপরের দিকে খেলাও, টপ অর্ডারে খেলাও, মানে হয় ওপেন করাও নয় 3 নম্বরে খেলাও। রাহানের সঙ্গে সুনীল নারায়ণকে দিয়ে ওপেন করিয়ে তিনেও ভেঙ্কটেশ আয়ারকে ইউজ করা যেতে পারে। যদিও রাহানেকে আমরা দেখছি অ্যাজ এ নম্বর 3 ভালো করছে, বাট রাহানে কিন্তু পেসের এগেনস্টে ভালো খেলে ওপেন করলে ভালোই হবে, নয়তো ভেঙ্কটেশকে দিয়ে ওপেন করিয়ে রাহানে 3 খেললেও হবে। বাট আরেকটা ব্যাপারও ভেঙ্কটেশের সমস্যা আছে, ভেঙ্কটেশের পা চলে না। যখন বল প্রথম 2-3 ওভার একটু সুইং হয়, সেই সময়ও তার সমস্যা হয়। মেনলি ভেঙ্কটেশ অ্যাজ এ ওপেনার যখন ইউএইতে ভালো করেছিল, তার কারণ হচ্ছে ওখানে পিচ কিছুটা ডেড পিচ ছিল, অত বেশি সুইং হয় না। বাট ইন্ডিয়াতে প্রথম 2-3 ওভার যখন বল সুইং হয়, তখন কিন্তু ভেঙ্কটেশ সেখানেও সমস্যায় পড়ে। ভেঙ্কটেশের পারফেক্ট আর কি এন্ট্রি পয়েন্ট হচ্ছে যখন ওই 3 ওভার মতো শেষ হচ্ছে সেই সময়ের জায়গাটায়। তো সেই জন্যই তাকে হয়তো 3 নম্বরে খেলালে, রাহানে ওপেন করলে সেটা হয়তো কেকেআরের জন্য ভালো হবে। দেন মিডিলে গুরবাজকে ইউজ করা যেতে পারে 4 নম্বরে, বা অঙ্ক্রিস রঘুবংশীকে 4-এ খেলিয়ে গুরবাজকে 5-এ, রিঙ্কু দেন। ভালো স্টার্ট পেলে রাসেলকেও আগে পাঠিয়ে দেওয়া যেতে পারে, স্পিনারদের অ্যাটাক করতে বলতে পারে। সেটাই হয়তো আপাতত বেস্ট স্ট্র্যাটেজি হবে, আর কিছু মাথায় আসছে না। এবার হ্যাঁ বলতে পারো লুবনিতকে নিয়ে আসো, বাট লুবনিতকে আনলে লুবনিত হয়তো ওপেনিংয়ে ভালো স্টার্ট দিতেও পারে, কিন্তু মেন প্রবলেমটা তোমার রয়ে যাচ্ছে যে মিডিল অর্ডারে স্পিন না খেলতে পারা। সেখানে স্পিনটা খেলবে কে? এবার লুবনিতকে নিয়ে এসে হয় তুমি রমনদীপকে ড্রপ করে যদি পাওয়েলকে নিয়ে আসো, সেই জায়গাতে গিয়ে কি রাসেলকে সেই দায়িত্বটা দেবে যে রাসেল মিডিল অর্ডারে গিয়ে স্পিনারদের মারবে? সেটা কি আদর্শ রোল তার জন্য হবে? বা সেই তো ভেঙ্কটেশকে মিডিলে খেলতে হবে। আমার মনে হয় ভেঙ্কটেশ আয়ারকে টপ 3-তে খেলাক, নয়তো অ্যাজ এ ফিনিশার ইউজ করুক। মাঝখানে সেরকম বিশাল কোনো রোল দেখতে পাচ্ছি না। যখন স্পিনাররা বল করছে সেই সময় ভেঙ্কটেশকে স্ট্রাগল করতে আমরা দেখছি, জানি না। বাট আমরা মনে হচ্ছে এই লাইন আপটা গুজরাটের এগেনস্টে কলকাতা নাইট রাইডার্সের জন্য পারফেক্ট হতে পারে। ওপেন করো রাহানের সঙ্গে সুনীল নারায়ণকে দিয়ে, 3 নম্বরে ভেঙ্কটেশ আয়ার, 4-5-6 রঘুবংশী, গুরবাজ এবং রিঙ্কু ঘুরিয়ে ফিরিয়ে, বা দরকারে রাসেলকেও আগে পাঠাতে পারে যদি টপ 3 ভালো স্টার্ট দেয়, এবং সেখানে 7-এ আপাতত রাসেলকে রাখছি। দেন 8-এ রমনদীপ, 9 নম্বরে মঈন আলী, 10 নম্বরে হর্ষিদ রানা, 11 নম্বরে বরুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট প্লেয়ার বৈভব আরোরা। এটাই আপাতত বেস্ট স্ট্র্যাটেজি লাগছে। আর যদি কেকেআর মনে হয় যে পিচে ফাস্ট বোলাররা সাহায্য পেতে পারে এবং কেকেআর ফার্স্টে ব্যাট করতে যায়, সেখানে মঈন আলী / নরকিয়াকে রেখে দিতে পারে ইম্প্যাক্ট প্লেয়ার লিস্টে ফার্স্টে ব্যাট করতে গিয়ে, যদি ব্যাটিংয়ের দরকার পড়ে। কারণ আমি মঈন আলীকে আরও নিয়ে আসছি ব্যাটিংয়ের জন্য, যে ব্যাটিংটা আরও লম্বা থাকবে। সেখানে যদি দরকার পড়ে ব্যাটিংয়ের, সেখানে রঘুবংশীকে মিড ইনিংসেই সাবস্টিটিউট করে মঈন আলীকে নিয়ে চলে আসতে পারে। আর যদি না দরকার পড়ে, সেখানে নরকিয়াকে নিয়ে আসতে পারে। তবে সেখানেও ইডেনের পিছে নরকিয়ার গতিটা কতটা তাকে সাথ দেবে, সেটাও একটা প্রশ্ন থাকছে। তো আমি মঈন আলীর সঙ্গেই যেতে বেশি প্রেফার করব। এবং যা শুনছি হায়দ্রাবাদ ম্যাচে যে পিচটা দিয়েছিল, ওই পিচটা নাকি দিতে পারে, ফলে সেখানে কিছুটা স্পিনারদের সাহায্য থাকতেও পারে। যদিও সেটা লখনৌ ম্যাচের আগেও বলেছিল। আর সুজন মুখার্জিকে কি বলবো, স্পিন পিচ দাও, এইসব এত কিছু যদি আমরা বলি, সেখানে তো আমরা দেখছি যে কেকেআরের ব্যাটসম্যানগুলোই স্পিন খেলতে পারে না। তার থেকে তো বোলারসেরা, মানে বোলাররা তো ডমিনেট করে দেবে অপোনেন্ট টিমকে, স্পিনাররা 3টে স্পিনার নিয়ে নেবে। বাট কেকেআরের ব্যাটসম্যানরা স্পিন খেলতে পারবে তো? উল্টো দিকেও সাই কিশোর, তোমার রশিদ খান, তার সঙ্গে ওয়াশিংটন সুন্দরের মতো প্লেয়ারকেও তারা ইউজ করতে পারে, চাপ হয়ে যাবে। এবং গুজরাটের বোলিং এমনিই ভালো, গুজরাট নিজেদের বোলিংয়ের ওপরই কিন্তু ডিপেন্ড করে ম্যাচ জেতে। সেখানে কেকেআর নিজেদের ব্যাটিং নিয়ে ইম্প্রুভ করতে পারলে গুজরাট ম্যাচ জেতে কিন্তু টাফ হতে পারে। তো আই থিঙ্ক এটাই, যে আর কি বলবো। তো তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও। বুম11 অ্যাপটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে রেজিস্টার করে রাখতে পারো, ফ্রি গিভঅ্যাওয়েতে অংশ নিতে পারো। আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।